শ্রীরাম কৃষ্ণ মাতৃসাধ শ্রীরাম কৃষ্ণ। নমস্কার, অ্যাস্ট্রো গাইডেন্স অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি অভিনন্দা এবং আমার সাথে আজকে যিনি রয়েছেন বাকসিদ্ধ মাতৃসাধক জ্যোতিষ শ্রী রামকৃষ্ণ শাস্ত্রী। দাদাকে অনেক অনেক স্বাগত জানাবো। নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারা মাকে প্রণাম জানিয়ে এবং আমার গুরুজনদের প্রণাম জানিয়ে, আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে, আমার ছোট ছোট ভাই বোন যারা আছেন আমার থেকে বয়সে ছোট তাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। বেশ, তবে আজকে মূলত আমরা যে বিষয়টিকে বেছে নিয়েছি আলোচনা করার জন্য অন্যান্য দিনের থেকে একেবারে আলাদা। বিষয়টি এরকম যে কারোর সাথে খারাপ ব্যবহার করিও না, কারণ মৃত্যুর আগে হয়তো ক্ষমা চাওয়ার জন্য তাকে আর খুঁজে পাবে না। আমরা অনেক সময় ইচ্ছাকৃতবশত অথবা অনিচ্ছাকৃতবশত অনেকের সাথে খারাপ ব্যবহার করে থাকি। কেন করি আমরা নিজেরাও হয়তো জানি না, কিন্তু যখন আমাদের মধ্যে সেই রিয়েলাইজেশনটা আসে হয়তো দেখা যায় যে সেই ব্যক্তিটাই পৃথিবীতে নেই। আমরা আজকে এই বিষয়ে কথা বলবো, দাদার থেকে আরো অনেক কিছু জানবো শুনবো। তার আগে একটা ছোট্ট মেসেজ আপনাদের দিয়ে রাখবো। যারা এই অ্যাস্ট্রো গাইডেন্স অনুষ্ঠান দেখতে খুব ভালোবাসেন, যারা দাদার প্রোগ্রাম দেখেন, তারা সবসময় যাতে নিজেদের হাতে ফোন সবার আছে এবং সেই জন্য সবসময় টিভির সামনে আমরা বসতেও পারি না, সময় হয় না, সেই জন্য ইউটিউব সার্চ করুন। ইউটিউব গিয়ে, অর্থাৎ ইউটিউব যদি থাকে তো ভালো, যদি না থাকে তাহলে ইনস্টল করুন। ইউটিউবে গিয়ে সার্চ অপশনে যান, সেখানে সিটিভি নেগেটিভ প্লাস দিয়ে সার্চ করুন এবং তারপরে কিন্তু লাইভ স্ট্রিমিং চলছে এই অনুষ্ঠান এবং সেখানেই কিন্তু আপনারা দেখতে পারবেন এই অনুষ্ঠান, সব সময় যে কোনো অনুষ্ঠান। এবং মোবাইল যখন আমরা সরিয়ে ফেলবো তখন দেখতে পারবো না এবং সেই জন্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন অবশ্যই। এবারে আমরা টপিকে ঢুকবো। দাদা দেখুন, গ্রহগত কারণে মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য তৈরি হয়। মাঙ্গলিক যোগের মানুষেরা তারা নিজে যেটা মনে করেন ঠিক আর পৃথিবীর সবাই বেঠিক। গুরুচণ্ডাল যোগের মানুষেরা তারা পিতা মাতা এদের সঙ্গে বিতর্ক লেগে যায়। তো বিষয় হচ্ছে, অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে মানুষ যখন একাকী বসে থাকে, পিতা মাতাকে মনে করে, অনেক কথাই মনে করে যে যেই সময়ে বাবা এই কথাটি বলেছিলেন ধ্রুব সত্য কথা, কিন্তু বাবার মনে আমি কত ব্যথা দিয়েছি। আজকে আমার পিতা তিনি ইহ জগতে নেই, তার কাছে যে ক্ষমা চাইব সেই জায়গাটুকু নেই। কারণ অনেকে বলেন আত্মা আছেন, শুনতে পাই, দেখতে পাই, কিন্তু শাস্ত্রে আত্মা সম্পর্কে শাস্ত্র বলেছেন, শাস্ত্র নিজেই সংশয়ে আছেন আত্মার খাওয়া দাওয়া নিয়ে, আত্মার বাসস্থান নিয়ে শাস্ত্র নিজেই সংশয়ে আছে। শাস্ত্র বলেছে শ্মশান অলৌহ দগ্ধৌষি পরিত্যক্তৌষি বান্ধবই ইদং নিরং ইদং ক্ষীরং অত্র স্নাহি ইদং পিব আকাশস্য নিরালম্ভ বায়ুভূত নিরাশ্রয় অত্র স্নাতা ইদং পিত্তা স্নাতা পিত্তা সুখী ভব। কারণ মানুষ মৃত্যুর পরে শ্মশানে দগ্ধ হয়ে যায় এবং আত্মা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হয়ে যায়। তাকে আমি কি করে যে দুধ আর ঘি খাওয়াবো শ্রাদ্ধে আমি নিজেই জানি না। তুমি যেভাবে নিয়ে সন্তুষ্ট হতে পারো সন্তুষ্ট হও, এখানে শাস্ত্রের কথা। তো তুমি ব্রাহ্মণকে ছাতা দাও, ব্রাহ্মণকে গরু দাও, যাই দাও, আমি একটা কথা শুধু বলে রাখবো যে পিতা মাতা যাদের তুমি ভালোবাসো তারা জীবিত থাকতে তাদের শ্রদ্ধা ভক্তি সম্মান করো। এমন কিছু কথা বলো না যে কথায় কারোর মনের ভিতরে আঘাত লাগে। একদম কাউকে আঘাত দিয়ে কথা বলা একদমই উচিত নয়। কারণ মানুষকে উন্নত থেকে উন্নততর হতে গেলে কথার ভূমিকা কিন্তু একদম প্রয়োজনীয় আছে। এটা কখনো অস্বীকার করা যায় না। যত সুন্দর কথা তুমি বলতে পারবে মানুষ তত তোমার প্রতি আকৃষ্ট হবে,
তুমি মানুষকে দিয়ে তোমার 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 সঙ্গে নিতে পারবে, তাদের দিয়ে তুমি তোমার মানে কিছু কাজ করিয়ে নিতে পারবে, কিন্তু তোমার ব্যবহার যদি রূঢ় হয় তাহলে তুমি জীবনে সেই রকম জায়গায় পৌঁছতে পারবে না, একটা জায়গা অবধি পৌঁছতে পারবে। একদম। সব সময় কথা বলতে গেলে ভাবতে হবে যে আমি যে কথাটি বলছি সেই কথাটি যিনি শুনছেন তার মনের মধ্যে কি রকম অভিব্যক্তি হতে পারে, তিনি কি ভাবতে পারেন। তো তিনি যদি রূঢ় ভাষায় কথা বলেন, আমি যে তাকে রূঢ় ভাষায় কথা বলবো সেটাও চিন্তা করে নিতে হবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব একটা কথা বলেছেন যে ওই কথামৃতে, যে অনেক সময় তো ফোঁস করতে হয়, না হলে সবাই দুর্বল মনে করে, একদম। কখনো কখনো করতে হয়, কিন্তু তা বলে সেটা যেন অভ্যাসে পরিণত না হয়ে যায়। একেবারে। সকলকে সম্মান করা, গুরুজনকে সম্মান করা, এগুলো কিন্তু একটা মানুষের চরিত্র তৈরি হয়। এই চরিত্র তৈরি করতে গেলে বাবা মাকে ছোটবেলা থেকে গ্রহদোষ খণ্ডন করাতে হবে। অনেকে বলেন না, জ্যোতিষ আমাকে কি করবে, আমি যেটা করব সেটাই হবে। আরে তুমি যেটা করবে তোমাকে দিয়েই জ্যোতিষ পরিবর্তন করাবে। একদম। তোমার পঞ্চ ইন্দ্রিয়, 5 সেন্সেস, সেটাকে কন্ট্রোল করাবে কিন্তু জ্যোতিষ, এই সাবজেক্ট তোমাকে দিয়েই করাবে। তুমি সুচিন্তা করতে বাধ্য হবে, তুমি সুভাবনা করতে বাধ্য হবে। তুমি একটা ব্যাপার হচ্ছে সম্পর্ক ছিন্ন করে দেওয়া কয়েক সেকেন্ডের ব্যাপার, কিন্তু জোড়া লাগানো অনেকটা সময়, অনেক কষ্টের ব্যাপার। একদম। আলেকজান্ডার যখন পুরুকে বন্দি করে নিয়ে আসলো, পুরুকে জিজ্ঞেস করলো তুমি কিরকম ব্যবহার আমার কাছে আশা করো, তখন পুরু বলেছিলেন যে একজন রাজা রাজার সঙ্গে যেরকম ব্যবহার করে। মানুষ পরিবর্তনশীল, পরিবর্তন একদিন না একদিন তার আসবে, কারোর আগে আসে কারোর পরে আসে। এই আগে আসলে কি হয়, জীবনটা সুন্দর হয়। বৃদ্ধ বয়সে তো সবাই ঈশ্বরের চিন্তা ভাবনা করে, যখন মানুষের যৌবন চলে যায়, কামনার আসক্তি চলে যায়, দাঁত পড়ে যায়, দাঁত পড়ে যাওয়ার পরে মাংস খাওয়া অনেকে বন্ধ করে দেয়, দেয় না? খেতে দাঁত পড়ে গেছে, আমি এখন মাংস খাই না, আমি মাংস খাওয়া ছেড়ে দিচ্ছি। কিন্তু দাঁত থাকতে থাকতে যে মাংস খাওয়া ছেড়ে দিতে পারে, যৌবনে যে নিজেকে সংযত রাখতে পারে, সে কিন্তু জীবনে উন্নতি করতে পারে। সেই অসুবিধাটা নিজেকে লক্ষ্য করতে হবে। জ্যোতিষ হচ্ছে আয়নার মতো। আমাকে একজন অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হবে, তিনি বলে দেবেন আমার নেগেটিভিটি কি, পজিটিভিটি কি, আমার এই গ্রহ খারাপ থাকলে কি কি নেগেটিভিটি আমার লাইফে আসতে পারে, আমার মধ্যে উগ্রতা কতটা আছে, ধৈর্য কতটা আছে, সংগ্রাম করার ক্ষমতা কতটা আছে। শাস্ত্রে আছে অলসস্য কুত বিদ্যা অবিদস্য কুত ধনম অধমস্য কুত মিত্রং মনোমিতস্য কুত সুখম যস্য নাস্তি স্বয়ং প্রগাশাস্ত্রং তস্য করতি কিম লোচনাব্বা বিহীনস্য দস্য কিং করিষ্যতি অধমা ধনমিচ্ছন্তি ধনমৌন চ মধ্যমা উত্তমা মনমিচ্ছন্তি মনহি মহতং ধনং সর্বপরসং দুঃখ সর্বমত্ত বসং সুখং এতাদি দ্যাত সমসেন লক্ষণ সূক্ষ্ম দুঃখয়। ব্যাপার হচ্ছে অলসের কখনো বিদ্যা অর্জন হয় না, আর বিদ্যা অর্জন যার হয় না তার ধন উপার্জন হয় না। কারণ বুদ্ধি, মানুষ বুদ্ধি, ইন্টেলিজেন্সি, আইকিউ মানুষ নিয়ে জন্মায়, আর বিদ্যা হচ্ছে ধার। একটা চাকুকে যেমন ধার দিলে সেটাকে চাকুর ইস্পাত যেটা, সেটা মানুষ নিয়ে জন্মায়, সেটা ইনপুট।
সে কি নিয়ে প্রারব্ধ তার কি ছিল। ঠিক। সবাই সবকিছু নিতে পারে না, সবাই নিজেকে সংযত রাখতে পারে না, সবাই তার রাগ, তেজ, ক্রোধ, মোহ, মায়া এগুলো কন্ট্রোলে আনতে পারে না। এই পারে না বলেই কিন্তু তাকে চেষ্টা করতে হয়। কিভাবে চেষ্টা করতে হয়? আমরা সাংসারিক মানুষ, আমরা জ্যোতিষীর কাছে গিয়ে এটা ওটা করে আমরা সেই জায়গাটাকে ঠিক করার চেষ্টা করি। একদমই। কিন্তু মানুষ, অনেক মানুষ, রত্নাকর দস্যু যদি বাল্মীকি মুনি হতে পারেন, তাহলে একটি খারাপ ছেলে যে সারা দিন নেশা করে, যে মা বাবাকে উল্টো পাল্টা কথা বলে, যে বাবা মায়ের অর্থ ধ্বংস করে, সেই ছেলেটি কেন ভালো হতে পারে না? তার জন্যই তো এই সাবজেক্টটা তৈরি করা। একদমই। এই যে আকর্ষণ, একজন মহিলা বলছেন অপূর্ব সুন্দরী তিনি দেখতে, মানে আমার চোখে আচ্ছা। মা দুর্গার মতো, কিন্তু তার হাজবেন্ড একজন মহিলার সাথে সম্পর্কে যুক্ত হয়ে গেছেন। মানে মানে কোন মানে কি, মানে ওনার কাছে উনি কিছুই নয়। হ্যাঁ। এই যে আকর্ষণটা, মানে খারাপ দিকে আকর্ষণ, দেখবে, লক্ষ্য করবে কেউ কাউকে না, হ্যাঁ, মানে কোনো একটা মিটিং এ পকেটে দুটো চকলেট রাখতে পারে, হাতে গিয়ে দিতে পারে, একটা চকলেট খান, তা দেয় না, একটা সিগারেটের প্যাকেট বের করে একটু খেয়ে নিন। আর লক্ষ্য করবে তুমি, একদম বিষটা ধরিয়ে দিচ্ছে। হ্যাঁ, কারণ তার মধ্যেও সেই জ্ঞানটা নেই, তার মধ্যে জ্ঞান নেই। একটি যখন কলেজে পড়তাম দেখতাম একটি ছেলে বিড়ি খাচ্ছে, আরেকটি ছেলেকে তুই একটু টেনে দেখ, কেন রে ভাই? আর ও তখন কিন্তু বুঝতে পারছে না, ও ওই কৌতূহল বশত খেতে 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 একটা দিন হ্যাবিচুয়েটেড হয়ে যাচ্ছে। ওই যে পাল্লায় পড়লো, এই পাল্লায় পড়লো কার জন্য? কেতুর জন্য। আচ্ছা আচ্ছা, মানে আমরা গ্রহগত দোষ, মানে স্বচক্ষে যেটা দেখি সেটার পেছনেও একটা গ্রহগত দোষ রয়েছে। একদম তাই। মানে আমরা দেখি যে বন্ধুই ওকে পাল্লায় ফেললো এই যে এই খারাপ অভ্যাসের। তুমি ভালো প্রেমিক পাবে, সেটাও তোমার কপালে থাকা চাই। তুমি যাকে ভালো ভাবছো সে ফ্রড হতে পারে, হয়তো রাজপুত্রের মতো দেখতে, খুব সুন্দর কথা বলে, টকেটিভ, ভালো ইংরেজি মিডিয়াম থেকে পাশ করেছে, হয়তো একটা ছোটখাটো চাকরি জোগাড় করেছে, মানে চাল চলন একেবারে খুব সুন্দর, কিন্তু দুনিয়ার লোকের কাছে অর্থ চিট করে বসে আছে। এটা তোমার গ্রহ দোষ। তুমি ভালো মা পাবে, সেটাও তোমার ভাগ্যে থাকা চাই। এমনও তো মা আছে যে মা সন্তানকে কখনো দেখে না, সন্তান জন্মাবার পর তাকে ফেলে দিয়ে এসছে, দান করে দিয়ে এসছে। প্রচুর প্রচুর পায় না মানুষ, একদম প্রচুর এক্সাম্পলস আছে। তাইলে কি কি বলা হয়েছে? জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। কর্মের মাধ্যমে পূর্বজন্মের কর্মফল আর ইহজন্মের কর্মফল, এই নিয়ে কিন্তু জীবন। আর কর্ম ভালো করতে গেলে, আমার নিজেকে ভালোভাবে পরিচালিত করতে গেলে আমার গ্রহগুলোকে সঠিকভাবে চালনায় রাখতে হবে। তাইলে আমার মধ্যে কামনা, বাসনা, কুচিন্তা, কুভাবনা এগুলো আমি পরিত্যাগ করতে পারবো। একদমই দাদা, অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা পরিবারে বাবা মা তাদের খুব শান্ত স্বভাব, কিন্তু যে সন্তান জন্মগ্রহণ করলো কিছু বছর পর তার চারিত্রিক বৈশিষ্ট্য যখন ফুটে উঠলো, সে খুব রুড টাইপের, মানে বিহেভিয়ারের দিক দিয়ে খুব রাগী বা মেজাজি। এটাও কি এরকমই কোনো কারণ? গ্রহদোষের জন্য হচ্ছে, গ্রহদোষের জন্য হচ্ছে। যে সময়ে সে জন্মগ্রহণ করেছে, সেই সময়ের যে গ্রহ নক্ষত্রের অবস্থান ছিল, সেই অবস্থানের জন্য তার এই অ্যাক্টিভিটিস গুলো হচ্ছে। মানে সেটাকেও ঠিক করা যাবে? সেটাকে দেখো, তোমাকে আমি একটা কথা বলি। ব্যাপার হচ্ছে, একটা শোরুম থেকে একটা কার তৈরি হয়ে এলো, বা আর একটা কারকে তুমি রিপেয়ারিং করলে, দুটো তো কখনো সেম হতে পারে না। না, অবশ্যই না। ঘষে মেজে
তৈরি করা। হ্যাঁ, তুমি লক্ষ্য করো একটা 4 থেকে 5 বছরের বাচ্চা, আমি মাঝে মাঝে ফেসবুকে দেখি সে কত সুন্দর হরিনাম সংকীর্তন করছে, সব সময় কৃষ্ণ নাম নিচ্ছে, ভগবত পাঠ করছে, জ্ঞানের কথা বলছে। 5 বছরের মেয়ে, এত সুন্দর গানের গলা, এত সুন্দর সুর দিয়ে গান গাইছে যে 50 বছরে প্র্যাকটিস করে ওই জায়গায় আসতে পারছে না। একদম। এটা তো প্রারব্ধ। ও পূর্ব জন্মে প্র্যাকটিস করেছে, তাই এই জন্মে এই জায়গায় এসেছে, ফলটা পাচ্ছে। সুকর্ম করতে গেলে সেখানে গ্রহগত অবস্থানটা ভালো হওয়া দরকার। আর সন্তানকে মানুষ করতে গেলে বাবা মাকে জানতে হবে জ্যোতিষ শাস্ত্রটাকে। আমি প্রত্যেককে বলি, আমার স্কুলে অন্তত মায়েরা 6 মাসের একটা ক্লাস আপনারা করুন অনলাইনে। এই ক্লাসটি করলে জ্যোতিষশাস্ত্র সম্পর্কে অনেক জ্ঞান আপনাদের আসবে। তাতে আপনি নিজেরও পরিবর্তন করতে পারবেন, পরিবারেরও কল্যাণ করতে পারবেন। নিজে যদি না বোঝেন তাইলে যা বোঝাবে, যে যা বোঝাবে আপনি তাই করবেন, এবং ভবিষ্যৎ প্রজন্মকেও সঠিক মার্গ দেখানো যাবে না। যাবে না। একদম। তো যে বিষয় নিয়ে মানুষ দীর্ঘদিন রিসার্চ করেছে, হ্যাঁ, আমি এমনও দেখেছি, আমি নিজে গেছি একজন জ্যোতিষ চেম্বারে, গিয়ে দেখেছি 20 জন বসে আছে। আমি যখন গিয়ে বসলাম, আমাকে পাশের একজন ভদ্রমহিলা আমাকে জিজ্ঞেস করলেন, আপনি কোথায় থাকেন? আমি ইচ্ছে করে বললাম আমি সোদপুরে থাকি। আচ্ছা। আপনি কি করেন? আমি পুলিশে চাকরি করি। যখন চেম্বারের ভেতরে আমি ঢুকলাম, হাতটি দেখালাম, কুষ্টিটা দেখালাম, উনি বলছেন যে আপনি পুলিশে চাকরি করেন? তার মানে যিনি আমার কাছে চেম্বারে অতগুলো লোক বসে আছেন সব এজেন্ট, কিন্তু ওই যে ভিড় দেখে গেছে না মানুষ, ভিড় দেখে কিন্তু একদম একদম দেখবেন রেল লাইনে 50 জন লোক হেঁটে যাচ্ছে, একজন আরেকজনের পেছনে, আরেকজন আরেকজনের পিছনে, রেল এসে 50 জনকেই কেটে দিয়ে চলে গেছে। একেবারে আপনাকে বুঝতে হবে আমি যাচ্ছি আমার প্রয়োজনে যাচ্ছি, ওই ভিড় দেখে গিয়ে লাভ নেই। হ্যাঁ, সিনেমায় কিন্তু এই যে সিনেমায় যে শুটিং হয়, এই শুটিং এর মধ্যে কিন্তু কত মানুষ বাজার দেখায়, হাট দেখায়, ওরা পার ডে হিসেবে টাকা পায়। চেম্বারে বসিয়ে রাখার জন্য কিন্তু লোক ভাড়া করে আনা হয়, তারা তো প্রতারিত হবেই। একদম। আমাকে আগে মাথা দিয়ে খাটাতে হবে যে আমার জীবনে উনি কতটা সঠিক কথা বলেছেন। একদম, সেই নির্বাচনটা আমার বুদ্ধিটা তো রাখতে হবে। তারপরে আমি ঈশ্বরকে দোষ দেবো, ঈশ্বর আমি কিছু হলো না, সাবজেক্টে কিছু হলো না। এই সাবজেক্ট কিন্তু মিথ্যে নয়, কিন্তু এই সাবজেক্ট যারা বহন করছে তারা সঠিক কাজ করছে কিনা সেটা আগে দেখতে হবে। একদম। আগে লিখিত গ্যারান্টি নিতে হবে, ভাই তুমি আমার কাজ না করতে পারলে আমার টাকাটা ফেরত দিয়ে দাও ভাই। নিশ্চয়ই, কারণ আমি আমার কষ্টের অর্থ গ্যারান্টি সহকারে তোমাকে, তুমি পারবে বলেছো, তুমি বড় বড় কথা বলেছো টিভিতে, তুমি এখন আমার সঙ্গে চেম্বারে গিয়ে এরকম রুট ব্যবহার করছো কেন? দুটো কথার পর 3টে কথা জিজ্ঞেস করলে উত্তর দিচ্ছ না কেন? আমি টাকা দিয়ে তোমার এখানে ঢুকেছি, তুমি আমাকে দারোয়ান দিয়ে বের করে দিচ্ছ কেন? ঠিক, এই বিষয়গুলো তো বুঝতে হবে। এই ধরনের ঘটনা প্রচুর হয়। তা মানুষ যদি বোকা হয়, হ্যাঁ, আমরা ছোটবেলায় যখন মনুমেন্টের সামনে ঘুরতে যেতাম না, তখন দেখতাম মাদারির খেলা হয়। হ্যাঁ, যে হাত মুঠো করে আছে সে এক্ষুনি পড়ে যাবে, হট করে একটি লোক পড়ে গেল। পরে যখন আমি লুকিয়ে আছি দেখছি, পরে যখন টাকা গুনছে ওখানে, তখন দেখছি যে লোকটা পড়ে গেছিল সেও ওদের দলের লোক। সাবজেক্ট কখনো মিথ্যে হতে পারে না, চক্রটাকে ধরতে হবে, চক্রটাকে। একদম তাই। এই সমাজে
ভালো মন্দ সব রকম লোক লুকিয়ে আছে ছদ্মবেশে। অবশ্যই। মুখোশটাকে খুলে দেখতে হবে, না হলে ঠকতে হবে। একদমই তাই। এবং যেই ভুলটা আজকালকার দিনে আপনারা হয়তো অনেকেই করেছেন, তবে দাদা কিন্তু সেই গ্যারেন্টিটা দেয় এবং বিগত দিন থেকে সেটা দিয়ে আসছে এবং সেই সঠিক পথ প্রচুর মানুষকে এখনো পর্যন্ত দিয়ে এসেছেন। সেই ফোনগুলো কিন্তু আমাদের অনুষ্ঠানে প্রচুর আসে। তবে আপনারাও যদি দাদার গাইডেন্স পেতে চান, একবার জানিয়ে দেবো কোথায় কোথায় চেম্বার রয়েছে। 21 তারিখ রয়েছে তারাপীঠ, 23 তারিখ রয়েছে এই মাসের কোচবিহার, 24 তারিখ ফালাকাটা, 25 তারিখ জলপাইগুড়ি, 26 তারিখ শিলিগুড়ি, 27 তারিখ কালিয়াগঞ্জ এবং 28 তারিখ মালদা এবং পরের মাসের মার্চের 11 তারিখ রয়েছে ধুবড়ি, 17 তারিখ মেচেদা এবং 18 তারিখ রয়েছে মেদিনীপুর, 20 তারিখ আসানসোল, 21 তারিখ দুর্গাপুর এবং পাশাপাশি নিচে যাচ্ছে বুকিং নাম্বার। কোন কোন নাম্বারে ফোন করবেন বা মেসেজ করবেন পেমেন্টের জন্য বলে দিচ্ছি 9038002022 এবং আগে হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন, তারপরে আমার ফিসটা পাঠিয়ে দেবেন 2000 রুপিস। ফিসটা পাঠিয়ে দেওয়ার পরে তারপরে আমি ডেট এবং টাইম দেব, সেই টাইমে আপনি এসে আমার সঙ্গে দেখা করবেন। মনে রাখবেন, একবার আমি ফিস যদি নিই, 1 বছর আর কোনো টাকা নিই না। যতবার ইচ্ছে আমাকে সারাদিনে ফোন করতে পারেন এবং যতবার ইচ্ছে আমার সঙ্গে দেখা করতে পারেন, 1 বছরের জন্য। এটা আমি আজকে থেকে না, দীর্ঘ 30 বছর ধরে এই কাজটি করে থাকি। কারণ আমার খাতায় যিনি একবার নাম লেখান, তিনি আমার আত্মীয় হয়ে যান, আত্মার সাথে আমার সম্পর্ক তৈরি। একদমই তাই। এবং ভেবে দেখুন, এভাবে কি কখনো কোনো জ্যোতিষ আপনাকে বলেছে, এইভাবে কথা দিয়েছে বা এই ধরনের গ্যারেন্টি এখানে বসে বা যে কোনো জায়গা থেকে আপনারা পেয়েছেন? কিন্তু দাদা সেই রাস্তা সবসময় দেখিয়ে থাকেন এবং তার ক্লায়েন্টকে নিজের আত্মীয় বা নিজের ভাই বা বোন মনে করেন সবসময় দাদা। এবং আরেকটি নাম্বার জানিয়ে রাখবো যে 9836153266, অবশ্য স্ক্রিনে যাচ্ছে সেই নম্বর, আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন দাদা। বিষয় হচ্ছে চিন্তা ভাবনা করে, নিজের 1 মিনিট চোখ বন্ধ করে চিন্তা করবেন আমার কথাগুলো, বারবার ইউটিউবে দেখবেন আমি কি বললাম, ভাববেন। নিজের বুদ্ধিমত্তা দিয়ে ম্যাজিক কেউ কিন্তু দেখাতে পারে না। বিষয় হচ্ছে সাবজেক্টটার কিন্তু ডেপথ আছে। প্রকৃত কাজ করলে কাজ পাওয়া যায়, ভালো হয়, উন্নতি হয় এবং জীবনে একটা জায়গায় পৌঁছানো যায়। এটা আমি জানি, তারা মার কৃপায় দীর্ঘ 30 বছর ধরে আমি কাজ করছি। 30 বছর ধরে আমি দেখে আসছি, না হওয়া কাজ মা তারার কৃপায় কিন্তু হয়ে যায়। একদমই তাই। এবং অনেক ক্ষেত্রে কি নিজের ইমোশনটাকে নিজেকেও কন্ট্রোল করা অতটাই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে? একদম তাই, একদম তাই। মানে রাগ, জেদ, আজকে ইমোশন বা সমস্ত কিছু, এই যে অনেকে ভাবেন, ক্ষণিকের ইসেতে ভেঙে পড়েন। আমাকে রাত্রি 1টা 1:30 নাগাদ হঠাৎ ফোন করে কাঁদছেন যে জানেন এরকম অবস্থা, আমাকে যিনি ভালোবাসতেন তিনি এখন আমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আরেকটি জায়গায় সম্পর্ক তৈরি করেছেন। আমি তখন তাকে একটি কথা বলি, আপনি একটু ধৈর্য রাখুন, ধৈর্য রাখুন। যে যেতে চায় তাকে যেতে দাও। সত্যি তাই। ধরে রেখো না, জোর করে ধরে রাখা যায় না। জোর করে ধরে কাউকে রাখা যায় না। যদি ও তোমার থেকে থাকে, ও আবার তোমার কাছে ফিরে আসবে। তুমি শুধু সকালবেলা আমাকে ফোন করো, কিছু ক্রিয়াকর্ম আছে আমি সেগুলো বলে দেবো। একদমই তাই। এবং আশা করি আজকের এপিসোড দেখার পর কারোর সাথে আর দুর্ব্যবহার বা খারাপ ব্যবহার করবেন না, কারণ সেই ব্যবহারগুলো আজকে করছেন এবং সেটার ফল যে আপনাকেই কখনো পেতে হবে সেটা কিন্তু আশা করি আজকের এপিসোড থেকে বুঝতে পেরেছেন। এবং যে কোনো সমস্যা, দাদার রাস্তা কিন্তু, দাদার দরজা কিন্তু সবসময় খোলা। আজকের মতো এই পর্যন্তই। আপনাদের অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দাদাকেও। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী রামকৃষ্ণ শাস্ত্রী অনলাইন কনসালটেন্সি করছেন। আপনাদের প্রতিকার এবং পরামর্শ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 9038002022। রামকৃষ্ণ শাস্ত্রী, আপনাদের সাথে, আপনাদের পাশে।